হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ 5th সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের প্রশ্নটি হচ্ছে, শারীরিকভাবে মালা অসহায়, তার মানসিক যন্ত্রণাও তুলনারহিত। চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দিয়ে উক্তিটির যথার্থ আলোচনা করো। তো স্টুডেন্ট, তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে। তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এর আগে আমি পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে আরও অনেক নোট দিয়েছিলাম, সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেগুলির লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো উত্তরটি এবার শুরু করছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের কুবেরের স্ত্রী মালা। কালাকুষ্ঠী কুবেরের ঘরে গোরাচাঁদ রাজপুত্রের জননী হিসাবে মালার কদর বেড়ে ওঠার পরিবর্তে কিছুটা যেন খর্বই হয়েছে। সামন্ততান্ত্রিক সমাজ জীবনে গোষ্ঠী চিন্তা ও একতার সুর একটি মাত্র শব্দেই ব্যঞ্জিত, তা হল পরচর্চা ও পরনিন্দা। ছেলের ফর্সা রং নিয়ে তাই জেলে পাড়ায় মামলার কানাকানির শেষ নেই। আসলে মেজবাবুর আগমনকে কেন্দ্র করেই এই কুৎসার রটনা শুরু। ভদ্র শিক্ষিত সভ্য জগতের আলোকে শিক্ষা দীক্ষায় কেতুপুরের জেলে জীবনকে উন্নত করবার জন্য একটা সময়ে জেলে পাড়ার ঘরে ঘরে যাতায়াত করতেন। শিক্ষা তো তারা পায়নি, জেলে মাঝিরা তার বদলে পেয়েছিল দুর্নাম। কথা উঠেছিল মেজবাবু জেলে পাড়ার ঘরে ঘরে রমণী দেখে বেড়াচ্ছেন। দারিদ্র আর অসহায়তাপূর্ণ অস্বাস্থ্যকর ভিজে স্যাঁতস্যাঁতে বিছানায় নবজাত এক শিশুকে নিয়ে মালার দিন কাটে। এই দারিদ্র আর অসহায়তার জ্বালা সহ্য করেও কুবেরের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। সন্তানের জন্ম দেবার জন্যই জীবনে তাদের প্রয়োজন, নিজস্ব মতামতের কোনো মূল্য মেয়েদের নেই। উপন্যাসে মালার গায়ের রং কালো নয়, বাবুদের বাড়ির মেয়েদের মতোই সে ফর্সা। ঔপন্যাসিক বলেছেন, একটি পা যদি তার হাঁটুর কাছ থেকে দুমড়ে বেঁকে না যেত তাহলে কুবেরের ঘরে সে পায়ের ধুলো ঝাড়তেও আসত না। ছোটবেলা থেকেই সে মারামারিকে বড় ভয় করে, তাই নিজের ছেলে দুটিকে সে আগলে রাখতে চায়। কিন্তু দুর্দান্ত ছেলেগুলি নানাভাবে তাকে অগ্রাহ্য করে মেরে ধরে চলে যায়। সাধারণত জেলে পাড়ার মেয়েরা 8-10 বছর বয়সের ছেলেদের আপদ বিপদ সম্পর্কে খুব একটা চিন্তা করে না। তারা নানা বিষয় নিয়ে ব্যস্ত থাকে। স্বামীও তাদের বড়ই নিষ্ঠুর। পুরুষেরা মাছ ধরে আনলে পাইকারি কেনাবেচার পর মেয়েরাই চুপড়ি মাথায় বাড়ি বাড়ি মাছ বিক্রি করে আসে। তাই একেবারে কোলের শিশু ছাড়া আর কোনো সন্তানের বিপদ আপদের কথা ভাবার তাদের সময় বা মানসিক ইচ্ছা কোনোটাই নেই। কিন্তু মালা এদের সকলের থেকে স্বতন্ত্র। ছেলেগুলিকে কাছে রাখার চেষ্টায় সে তাদের আঁচড় কামড়কেও তুচ্ছ জ্ঞান করে। সন্তান স্নেহের জায়গায় জেলেপাড়ার অন্যান্য রমণীদের মধ্যে মালার স্বকীয়তা আছে। জেলেপাড়ার অন্যান্য রমণীরা যেমন পাশবিক তীব্রতার সঙ্গে নবজাত শিশুকে মমতা করে, তেমনি বয়স্ক সন্তানের জন্য তীব্র উদাসীনতা পোষণ করে। ছেলে মরে গেলেও তারা শোক করে না। আসলে জেলে জীবনের কঠোর ও রুক্ষ বাস্তবই তাদেরকে বাধ্য করে এমন ব্যবহারে। কঠোর ও রুক্ষ জীবনের দৈনন্দিনতায় তাই মনের কোমল বৃত্তিগুলি হারিয়ে গেছে এদের। মালার জীবনের পঙ্গুতা তাকে অলস করে তুলেছে। একটা পা খোড়া হওয়াতে জেলে জীবনের সচল গতিবিধিতে সে একান্তই অনড়। ঘরের কোনায় এক স্বতন্ত্র জীবনযাপন করে সে। হয়তো এই কারণেই জেলে জীবনের স্বাভাবিক কাঠিন্য মালাকে স্পর্শ করেনি। সন্তানকে ভালোবাসার মতো অনেকখানি সময়ও সে পায়। মালার চরিত্রের মূল স্রোতখানি বাহিত হয়ে গেছে এই সন্তান স্নেহকে কেন্দ্র করেই।
সমস্ত দিনের শেষে সন্ধ্যার আলো আঁধারের মায়াবী লগ্নে মালার ছেলেগুলি যখন পাখির ছানার মতো ঘরে ফিরে আসে, সকালের অবহেলা আর অনাদরের পাত্রী পঙ্গু মাকে তাদের প্রয়োজন হয়। মালা তাদের ভাত মেখে খাইয়ে না দিলে তারা খেতেও চায় না। ঔপন্যাসিক এক অদ্ভুত সমাজতাত্ত্বিকের মতো মালার জীবনের বাস্তব পরিবেশের বিরুদ্ধতার মাঝখানে তার মুখে সভ্য সমাজের রূপকথার গল্প এনে দিয়েছেন। দেখিয়েছেন মালার পরনে ছেঁড়া দুর্গন্ধ কাপড়, কেরোসিনের ছোট এক আলোয় ধোয়ার ফোয়ারা, মাথার উপরে পচা শনের চাল, চেরা বাঁশের দেওয়ালের মাঝখানে ভিজে স্যাঁতস্যাঁতে ঢেউ তোলা মাটির মেঝেতে আদিম অসভ্যতার আবেষ্টনীর মাঝে সুমার্জিত সভ্যতার অভিনয় চলছে। মালা রূপকথার গল্প বলছে ছেলেদের খাওয়াতে খাওয়াতে, আর সেই গল্প শুনে চলেছে কুবের, পিসি, গণেশের বউ উলুপি, ছেলেমনাই পাড়ার আরও অনেকে। ঔপন্যাসিকের এই বাস্তব দৃষ্টিতে আমরা বুঝতে পারি মালার জীবনে একটি সম্ভাবনাময় পরিণতি আসতে পারত, যদি না একটি পা তার হাঁটুর কাছ থেকে দুমড়ে বেঁকে না যেত। জেলে পাড়ার অন্যান্য রমণীদের তুলনায় মালার মানসিক বৃত্তি অনেক উচ্চমানের। মালার সংবেদনশীলতার আরও একটি উল্লেখযোগ্য পরিচয় পাওয়া যায় তার বাপের বাড়ির গ্রাম চরডাঙ্গার বিপর্যয়ে। প্রবল বর্ষায় মালার বাপের বাড়ির গ্রাম চরডাঙ্গা এক কোমর জলের তলায় তলিয়ে গেলে কুবেরকে সেই কান্নাকাটি করে বলেছিল ভাই বোনদের এখানে নিয়ে আসতে। ভাই বোনদের দেখে পঙ্গু মালার মুখে হাসি ফুটেছিল। এই সময় মালার বোন স্বামী পরিত্যক্তা কপিলা এসেছিল কুবেরের ঘরে। এখান থেকেই উপন্যাসে মালার আর এক দুর্ভোগের শুরু। কপিলার রহস্যময় ব্যবহারে কুবেরকে ক্রমশই ডুবে যেতে দেখেছে মালা, কিন্তু কখনোই সে বিষয় সম্পর্কে কোনো অভিযোগ করেনি। বোকা সরল ও নির্বোধ মালাকে আমরা এরপর থেকেই আত্মসচেতন হয়ে উঠতে দেখি। সে বুঝতে পারে তার জীবনের সমস্ত অপূর্ণতা, পঙ্গুত্বে, তাই গোপীর পা অপারেশনের পর নিজেও সে তার খোড়া পাটি সারানোর জন্য হাসপাতালে গিয়েছে। মেজবাবু নৌকায় যাওয়ার জন্য হয়তো তাকে কুবেরের কাছে অনেক অপমান সহ্য করতে হয়েছে, কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই সহজ জেলেমাজিদের মনের রাগ কখনো দীর্ঘস্থায়ী হয় না। তাই মালার প্রতি কুবেরের দৈনন্দিন ব্যবহারও বদলায়নি। পঙ্গু অসহায় মালার গতিহীন জীবন কুবেরের বক্ষের আশ্রয়ে উথলে উঠে সবসময়। পদ্মা নদীর মতোই তার মাঝিদের জীবনও ঝড়ে ঝঞ্ঝায় অনুকূল ও প্রতিকূল। সন্তান স্নেহের জায়গায় মালা ব্যতিক্রম বলে গোপীর বিয়ে সে রাসুর সঙ্গে দিতে চায়, কিন্তু জেলে সমাজে নারীর মতামতের মূল্য নেই বলে গোপীর বিবাহের ব্যাপারে কুবেরের সিদ্ধান্তই শেষ কথা। অবশ্য উপন্যাসে কোথাও মালার মধ্যে কোনো অভিযোগ তুলে ধরেননি মানিক বন্দ্যোপাধ্যায়। ধৈর্য ও স্থিরতার প্রতিমূর্তি হিসাবে মালা তাই জেলে জীবনে ব্যতিক্রমী হয়েও নারীত্বের মহিমায় অনন্য হয়ে উঠেছে। স্টুডেন্ট, নোটটি এখানেই শেষ হলো। তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে। তো এরপরে আমি তোমাদের কাছে আরো অন্য বিষয়ের নোট নিয়ে উপস্থিত হব। তো সবাই ভালো থেকো, আজ এখানেই রাখছি। ধন্যবাদ।